এই মুহূর্তে আমরা আছি ডাক্তার স্বপন জানার কাছে। আমরা আজকে ডাক্তার স্বপন জানার কাছে একটু জানতে চাইব যে সম্প্রতিকালে যে আরজি কর হসপিটালে যেভাবে একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, যা নিয়ে এই মুহূর্তে কলকাতা শহর উত্তাল। কলকাতা শুধু নয়, গোটা রাজ্য, গোটা দেশ এবং দেশের বাইরেও যা নিয়ে প্রতিবাদে মানুষ সোচ্চার হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্ষণ কেন এবং কি কারণে হয়, মানসিক বিকৃতি থেকে না সামাজিক ব্যাধি, না এই পুঁজিবাদী যে ব্যবস্থাপনা, তার জন্য ধর্ষণ দিনকে দিন বেড়ে চলেছে। এই বিষয়ে ডাক্তার জানার কি মতামত, আমরা সেটা একটু জানার চেষ্টা করব। স্যার, আপনি যদি একটু এই বিষয়ে আলোকপাত করেন। সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। তার আগে যে মহিলা চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আরজি কর মেডিকেল কলেজে পরিকল্পিতভাবে খুন হয়ে গেলেন, তার আত্মীয়, তার স্বজন, তার বন্ধু বান্ধব, তার কলিগস, তার সহকর্মী, সমস্ত স্তরের মানুষদেরকে আমাদের সমবেদনা ও সহমর্মিতা জানাই। আমি প্রথমে কতগুলি সিদ্ধান্ত যেগুলো বেরিয়ে এসছে এতদিনের তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আপনারা সেগুলো জানেন, আমি সেগুলো আরেকবার আপনাদের সামনে উচ্চারণ করছি। প্রথমত, বিষয়টিতে মেয়েটি যে খুন হয়েছেন সেটা যে আত্মহত্যা নয়, এটা ওনারাই, যারা বিচার ব্যবস্থা পরিচালনা করছেন, তারাই প্রমাণ করেছেন যে না, মেয়েটি আত্মহত্যা করেনি, মেয়েটি খুন হয়েছে। এক। দুই, মেয়েটি খুন হয়েছেন, তার যে পোস্টমর্টেম রিপোর্ট, তারা প্রমাণ করেছে যে একক ব্যক্তির পক্ষে এই ধরনের খুন সম্ভব নয়, একাধিক ব্যক্তি খুন হয়েছে। 3 নম্বর, তিনি খুন হয়েছেন আয়ুর্বিজ্ঞান মন্দিরে, যেখানে সে কাজ করে, যেখানে চিকিৎসা মানুষ নিতে আসে, যেখানে মানুষ রোগ যন্ত্রণা থেকে মুক্তি পায়, সেই জায়গায় সে খুন হয়েছে, ধর্ষিত হয়েছে। সেই বিষয়ে তদন্ত চলছে। এই তদন্ত চলাকালীন আপনারা জানেন আরজি করের প্রিন্সিপাল অধ্যক্ষ বদলি হয়, আবার সেই দিনই সে অন্য কলেজে পুনর্নিয়োগ হয়। আপনারা লক্ষ্য করেছেন সেই আরজি করের অধ্যক্ষকে সিবিআই তদন্ত করছে, সিবিআই ইন্টারোগেট করছে। আপনারা লক্ষ্য করেছেন এই বিচার প্রক্রিয়া রাজ্যের হাতে, রাজ্যের পুলিশ প্রশাসন হাত থেকে সেটা সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে যায়। এবং আপনারা লক্ষ্য করেছেন এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা বা স্বচ্ছ দ্রুত করার জন্য সুপ্রিম কোর্ট সুমোটো মামলা দায়ের করেছে। তাহলে এই সমস্ত ঘটনাবলী আপনারা জানেন। আপনারা এও জানেন যে এই হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিকভাবেও একটা আলোড়ন হচ্ছে, বিচার চাই। এবং এই বিচারে দুটো বিষয় এসেছে, একটা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধর্ষণ। সামাজিকভাবে এই ঘটনা সমাজে চলমানই রয়েছে। এই ঘটনার পরেও, আরজি কর হত্যাকাণ্ডের পরেও অনেক হত্যা, অনেক ধর্ষণ, অনেক খুন হয়েছে। তাহলে এমন একটা সমাজে আমরা বাস করছি যে সমাজে এগুলো অনেকে সামাজিক সামাজিক ঘটনা, শুধু এ রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে এটা ঘটছে। অনেকে সামাজিক ব্যাধি বলে চালাতে চান, তারা কিন্তু সচেতন অসচেতনভাবে জনগণকে প্রতারণা করছেন। সমাজে এই ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু এই ঘটনা ফুলে ফলে অঙ্কুরিত হয়ে ফুলে ফলে বিকশিত হয় শাসকের রাজনৈতিক দলের মদতে।
আপনি যদি পশ্চিমবঙ্গের কথা দেখেন, পশ্চিমবঙ্গে যখন বর্তমান শাসকের আগে যে শাসক ছিল, সেই শাসকের রাজনৈতিক দলের মদতে বানতলা ঘটেছে, বর্ণালী কাণ্ড ঘটেছে, আরও কিছু ঘটেছে। আবার এই শাসকের রাজনৈতিক দলের মদতে সে কামদুনি ঘটেছে আরজিকর কাণ্ড। তো আসলে আমি এটা বোঝাতে চাইছি, যে কোনো সাধারণ মানুষ গিয়ে ধর্ষণ হত্যাকাণ্ড ঘটায় না, যদি না শাসক এর রাজনৈতিক দলের মদত পায়, যদি না শাসকের প্রশাসনিক মদত পায়, যদি না শাসকের ব্যবস্থাপনা তার পক্ষে দাঁড়ায়। এই সময়কালেও যদি আপনি লক্ষ্য করেন, অন্য রাজনৈতিক দলের কর্মী কিন্তু এই ধর্ষণ হত্যাকাণ্ডে তারা কম করে, কারণ তাদের দাদাগিরি করতে গেলে এই অনৈতিক আচরণ, এই বেআইনি আচরণ, এই হত্যাকাণ্ড করতে গেলে তাকে মদত পেতে হবে। আর সেই মদত মনে রাখতে হবে শাসক এবং শাসকের রাজনৈতিক দলের মদতে এটা ঘটেছে। বিষয়টা বিচারাধীন, কিন্তু এই বিচারাধীন থাকাকালীন কতগুলো জিনিস কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠছে। একটা হচ্ছে যে আন্দোলন, যে ঘটনা প্রায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমাজে চলমান, অথচ পশ্চিমবঙ্গের ঘটনাটা নিয়ে এমন ঘটনা ঘটল যেখানে সর্বস্তরের মানুষ, ছাত্র, যুব, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা রাস্তায় প্রতিবাদে নামলো। এই কথাটা, এই ঘটনাটা এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া একটা কথা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা হচ্ছে ভারতবর্ষের মূল জনতার প্রধান আশ্রয়স্থল, প্রধান নিরাপত্তার স্থল। তো পশ্চিমবঙ্গেও আপনারা যদি লক্ষ্য করেন, সমস্ত স্কুল সরকারিভাবে, সেখানে জনগণ নির্ভরশীল, এবং সমস্ত চিকিৎসা পরিষেবার সরকারিভাবে ব্যাপক জনগণ নির্ভরশীল। তারা যেমনভাবেই হোক না কেন, যে ধরনের পরিষেবা, সেখানে অনেক কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা নির্ভরশীল ছিল। এই আন্দোলনের মাধ্যমে যদি এই পরিষেবাগুলোকে জনগণের কাছে এমনভাবে হাজির করা হয়, জনগণ আর সরকারি এই পরিষেবা চাইছে না। জনগণের কাছে যদি এই পরিষেবাগুলোর জন্য বিকর্ষণ তৈরি করা যায়, জনগণ দীর্ঘ যুগ যুগ ধরে এই পরিষেবার উপর নির্ভরশীল ছিল, আস্থা ছিল, এটাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে কি হবে? এই পরিষেবাগুলো প্রাইভেটাইজেশন হবে। 1990 সালে যে গ্যাট চুক্তির মাধ্যমে বেসরকারীকরণ, বিলগ্নীকরণ, উদারীকরণ নীতি কেন্দ্রীয় সরকার নিয়েছিল, এবং সেই সব রাজ্য সরকারই সেটাকে সমর্থন করে। আগেও সমস্ত রাজ্য সরকারগুলো সমর্থন করেছিল। এই উদারীকরণ, বিলগ্নীকরণ, এই বেসরকারীকরণ, এটাকে ত্বরান্বিত করতে হবে। এবং সেই জন্যেই দুটো ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, চিকিৎসা পরিষেবা ক্ষেত্র এবং স্বাস্থ্য ক্ষেত্র, এই শিক্ষা ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রই কিন্তু যদি সামাজিক ঘটনাবলী লক্ষ্য করেন, তাহলে একটা জিনিসই পরিষ্কার হচ্ছে যে এগুলোকে বেসরকারীকরণ করা হবে। মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্ট তুলে দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই অভিজ্ঞতায় আছে, মেডিকেল কলেজগুলোর যে রেডিওলজি ডিপার্টমেন্ট বেশিরভাগটাই চালায় বেসরকারি সংস্থা। এবার হয়তো কার্ডিওলজিটা বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, এবার হয়তো পালমোনারি মেডিসিনটা বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, এবার হয়তো সার্জারি ডিপার্টমেন্টটা বেসরকারি হাতে। স্যার, এখানে একটা প্রশ্ন, জায়গাটাকে আপনাদের বুঝতে হবে। আমরা আন্দোলন করতে চাই, আমরা তদন্ত, আমরা বিচার চাই, এটা সত্যি কথা, কিন্তু শাসক শ্রেণীর অনেক রাজনৈতিক দল কিন্তু তারাও আন্দোলনে নেমে পড়েছে ওই একটা কাণ্ডকে ঘিরে। সেটার ইঙ্গিত স্পষ্ট, বেসরকারীকরণ, বেসরকারীকরণ, বেসরকারীকরণ। স্যার, এখানে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে, তার মানে এই যে জঘন্য ঘটনাটা ঘটানো হয়েছে, আপনি বলতে চাইছেন পরোক্ষের পিছনে কর্পোরেটদের একটা হাত আছে, ওষুধ ব্যবসায়ীদের একটা হাত আছে? এটা বলতে গেলে, যেহেতু এটা একটা বিচারাধীন
জনগণ দাবি তুলেছেন যে বিচার চাই, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর নির্যাতিতা। সেখানে তার অঙ্গ হিসেবেই কেন খুন হলো, কেন পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটলো, কেন একাধিক মানুষ হলো, তারা কি আলোচনা করেছিল, সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু খুব কম আলোচনা হচ্ছে এবং খুব কম কি বলবো অনুসন্ধান হচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা, আমরা সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে বা ব্যক্তিগতভাবে আমি মনে করি, খুন যে হয়েছে এটা সত্যি, পরিকল্পিত হত্যাকাণ্ড এটা সত্যি, একাধিক ব্যক্তি জড়িত এটা সত্যি। তাহলে এর পেছনে মোটিভ, লক্ষ্য কি? এই লক্ষ্যটা আন্দোলনের ধরন, আন্দোলনের চিত্র, যে আন্দোলন দেশ থেকে ছাড়িয়ে বিদেশ, আন্তর্জাতিক স্তরে পৌঁছাচ্ছে এবং বিচার প্রক্রিয়া যেভাবে চলছে, তাতে কিন্তু এই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। সরকারি ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রকে বেসরকারিকরণ করো। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা শুধু যে ডাক্তারি মানে একটি ক্ষেত্রে ঘটেছে এমন তো নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে মহিলাদেরও, বিভিন্ন পেশার মহিলাদের ওপরই ঘটছে। এবং দেখা যাচ্ছে যে দিল্লি, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, কলকাতা, এই সমস্ত মানে শীর্ষ শহর যেগুলোতে সব জায়গাতেই মানে হচ্ছে। তো এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? হ্যাঁ, এটা তো আপনি যদি কাগজ দেখেন, আমাদের পরিবারে আমরা 3-4খানা কাগজ নিই এবং কোনো কাগজ কোনো দিন ধর্ষণ শূন্য বা ধর্ষণের খবর নেই এটা বলা যাবে না, প্রত্যেক খবরই। তাহলে ধর্ষণ কি একটা চলমান সংস্কৃতি হিসেবে ওরা প্রচার করতে চাইছে? আসলে এই যে ঘটনাগুলো ঘটছে সেটা শুধু চিকিৎসকদের উপর নয়, এই ঘটনাকালীনই বর্তমানে শক্তিগড়ে একজন ছাত্রী নার্সের উপর ঘটেছে। এই ঘটনা চলাকালীনই উত্তরপ্রদেশের, খুব সম্ভবত উত্তরাখণ্ডে একটা হসপিটালে নার্স খুন হয়ে গেছেন। এই ঘটনা চলমান এবং বিভিন্ন রাজ্যে চলমান, এবং সেখানে সব জায়গাতেই, গতকাল মহারাষ্ট্রে হয়েছে। এই ঘটনাগুলো মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়, জনগণ কিন্তু ধর্ষক হয়ে যায়নি। আসলে প্রমাণিত হয় সেইটা যে এমন একটা সংকট চলছে, শাসক শ্রেণীর সংকট চলছে, যেখানে মানুষের খাওয়া, পড়া, থাকা, চিকিৎসার নিরাপত্তা নেই বললেই চলে। সেই জন্য তারা যে ধরনের আচরণ করে, সেই আচরণটাকে সাধারণ সামাজিক আচরণ বলা যাবে না, কারণ সেই আচরণটা অঙ্কুরিত হয়ে ফুলে ফলে বিকশিত হয় সেই রাজ্যের, সেই দেশের, সেই কেন্দ্রের শাসক শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের প্রত্যক্ষ মদতে। এই বিচারটা আপনাদের মনে রাখতে হবে। এই কথাগুলো আমরা সবাইকে শোনাতে চাই। বিচারের শ্রেণী সম্পর্ক আছে। কোনো বিচারের রায় জনগণের পক্ষে যাবে কিনা, নির্যাতিতার পক্ষে যাবে কিনা, তার বাবা মায়ের পক্ষে যাবে কিনা, সেটা নির্ভর করে কারা বিচার করছেন, কেন বিচার করছেন, কি তাদের লক্ষ্য, এবং বিচারের শ্রেণী সম্পর্কে বিচার জনস্বার্থে না আত্মস্বার্থে আমরা বলতে পারবো না। এখানে শ্রেণী সমাজে প্রত্যেকটা ঘটনার শ্রেণী সম্পর্ক রয়েছে, এটা কিন্তু সমাজ বিজ্ঞানের এক চিরন্তন সত্য। স্যার, আপনি শ্রেণী সংগ্রামের যখন কথাটা তুললেন, তাহলে একটা বিষয় আপনাকে বলি। 2023 সালে এই আরজি করের প্রায় 8 কিলোমিটার মধ্যে কলকাতা স্টেশনের সামনে একজন বাউল শিল্পী ধর্ষিতা হয়েছিলেন এবং সেই ঘটনাটায় আমরা প্রথম মানে পুলিশে এফআইআর করার জন্য আমরা করেছিলাম। এবং সেই ঘটনার পর আসামি গ্রেপ্তার হয়েছিল, এত তোলপাড় হয়নি। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আজকে 1 বছরের ওপর হয়ে গেল, তার কোনো এখনো বিচার পাচ্ছি না। তো আমি একটা কথা, এটা কি শ্রেণীগত ফারাকের একটা দিক? কথা আমি বলতে চাই যে 2000 সালে শঙ্কর নেত্রালয়ের একটি মেডিকেল নেগলিজেন্সির মামলায় আজ 24 বছর হয়ে গেল, এখনো সন্তান হারা বাবা মা
অনমিত্র মোদকের বাবা মা আজও তারা বিচার পায়নি, এখনও সেই বিচার গড়িমসি করছে। আমার কাছে গাফিলতির মামলার অনেকগুলো ক্ষেত্র রয়েছে, অনেকগুলো ঘটনা রয়েছে যেখানে বিচার প্রক্রিয়া যুগ যুগ ধরে চলছে। আর যে ঘটনার কথা উল্লেখ করলেন, যেমনভাবে ধর্ষণের যেমন শ্রেণী সম্পর্ক রয়েছে, ধর্ষিতার শ্রেণী সম্পর্ক রয়েছে, আন্দোলনেরও শ্রেণী সম্পর্ক রয়েছে। যে আন্দোলন আপনারা দেখছেন, যে আন্দোলনে মনে হচ্ছে ব্যাপক মানুষ আন্দোলিত হচ্ছেন, এই আন্দোলনের একটা বিরাট অংশ হচ্ছে কিন্তু মনে রাখতে হবে তারা তাদের আন্দোলনে তারা বিচার চেয়েছে ঠিকই, কিন্তু তারা এই সচেতনভাবে এই ব্যাপারগুলোকে তারা তাদের আন্দোলনের কর্মসূচি, আন্দোলনের লক্ষ্য, আন্দোলনের আদর্শে তারা আনেননি। এই জায়গাটাকে বুঝতে হবে। এবং সেই জন্যই একটা সাধারণ মানুষ যখন ধর্ষণের মুখোমুখি হন, অনাচারের মুখোমুখি হন, রোজ কত সাধারণ মানুষ অনাচারের মুখোমুখি হচ্ছেন, কই সেখানে তো আন্দোলন হয়নি। তাহলে এই আন্দোলনের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি, কারা এই আন্দোলন করছে, এইটা যেমন ধরুন আজকেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম 25 তারিখ নাকি 27 তারিখ না 25 তারিখ নাকি নবান্ন অভিযান হবে, 27 তারিখ নবান্ন অভিযান হবে। তার পরক্ষণেই দেখছি আবার সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন এটা যাবেন না, এটা একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এটা করছে, আপনারা যাবেন না। এটা প্রমাণ করে, আর যাই হোক, সমাজে যে চলমান শ্রেণী সংগ্রাম রয়েছে, সমাজে যে চলমান অসাম্য রয়েছে, যে সমাজে অসাম্য রয়েছে, শ্রেণী রয়েছে, সেখানে শ্রেণী সংগ্রাম অনিবার্য। এটাই মানব জাতির ইতিহাস। এবং শ্রেণী সংগ্রাম মানে সেখানে শ্রেণী নিরপেক্ষ কোনো ঘটনা ঘটতে পারে না। আমি যে কথাটা বারবার আপনাদের কাছে শোনাতে চাই, আপনারা রাত জাগার দিনে যে হাজারে হাজারে লাখে লাখে জমায়েত হয়েছে, গ্রাম থেকে শহরে হয়েছে, তারা একটা কথা বলেছে, তারা নিজেরা বলেছে, আমরা দলমত নির্বিশেষে আমরা এই জমায়েতে প্রতিবাদ করছি। আমি তাদের কাছে একটা প্রশ্ন বন্ধুদের কাছে রাখতে চাই, আচ্ছা খুনিরা কি দলমত নির্বিশেষে বিচার করেছিল? না, খুনিরা দলমত নির্বিশেষে তারা হত্যাকাণ্ড ঘটায়নি, তারা নিজেদের মধ্যে করেছিল। তারা একটা শ্রেণীর মধ্যে শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধির সহযোগিতায় করেছিল। আমাদের শ্রেণী সচেতন হতে হবে এবং সেই শ্রেণী সচেতনতাকে গ্রাম গঞ্জে এ রাজনৈতিক দল ও রাজনৈতিক দল এদের মধ্যে নয়, শ্রেণীর মধ্যে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। এবং সেই শ্রেণী ভারতবর্ষের প্রেক্ষাপটে কৃষক, শ্রমজীবী মানুষ, বুদ্ধিজীবী, বেকার যুবক সহ সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে শাসকের বিরুদ্ধে। কারণ তারাই প্রাইভেটাইজেশন, ডিরেগুলেশন, উদারীকরণ করতে চাইছে। তারাই উদারীকরণ, বেসরকারীকরণ, বিনিয়ন্ত্রণ করতে চাইছে। এই জায়গাটা যদি আমরা আটকাতে না পারি, বা এই সমস্যাটাকে যদি এই অর্থনৈতিক সমসাময়িক চলমান আর্থসামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে না দেখতে পারি, তাহলে আমাদের আন্দোলন একটা জায়গায় গিয়ে স্থিমিত হবে, আমরা আমাদের আসল লক্ষ্য পূরণ করতে পারবো। স্যার, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের রাত দখলের যে কর্মসূচি আমরা দেখেছি, লক্ষ লক্ষ মানুষ, তাদের সবার একটাই বক্তব্য ছিল, এবং এখনও বহু মানুষ ওই একটাই চাইছে, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু জাস্টিস দেওয়ার ক্ষমতা একমাত্র কোর্টের আছে, জাস্টিস দেওয়ার ক্ষমতা আদালতের। কোনো তদন্তকারী সংস্থা তো বিচার করে না, তারা তদন্ত করে, তদন্তের পর তারা তথ্য প্রমাণ হাজির করে কোর্টকে দেয়, এবং সেখানে সওয়াল জবাবের পর কোর্ট রায় দেয় কে দোষী কে নির্দোষী। এক্ষেত্রে উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় না গিয়ে আমাদের বিচার ব্যবস্থার সামনে, যে আপনি বললেন 25 বছর ধরে একজন বিচার পাচ্ছে না, কেউ 20 বছর ধরে আদালতে মাথা ঠুকছে, বিচার পাচ্ছে না। ধরুন আমি যেটা বললাম, 1 বছরের ওপর হয়ে গেল, সেই ধর্ষণকারীর আজও সাজা হলো না। সেক্ষেত্রে কি আমার মানে এই উই ওয়ান্ট জাস্টিস কথাটা কোর্টের দরজার সামনে গিয়ে বলা উচিত ছিল না? হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস এটা একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে এই দাবিকে প্রসারিত হয়েছে দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু উই ওয়ান্ট জাস্টিস কার কাছে চাইছি? বিচার প্রতিষ্ঠানের কাছে, আইন প্রতিষ্ঠানের কাছে? সেটা কে করে দেবে?
করে দেবে প্রশাসন, করে দেবে তদন্তকারীরা, করে দেবে বিচার ব্যবস্থা। এবং সেই আমি আগেই বলেছি, আমাদের দেশ যেহেতু শ্রেণীবিভক্ত দেশ, শ্রেণীবিভক্ত শ্রেণী সমাজ রয়েছে, সেখানে বিচারেরও শ্রেণী সম্পর্ক রয়েছে। আমাদের এই জায়গাটা ভাবতে হবে। আমরা যে দাবি করেছি সেই দাবিটা আমরা নিজেরাই বলছি সর্বদলীয় দাবি। আমরা নিজেরাই বলছি প্রশাসন তুমি বিচার দাও, আমরা নিজেরাই বলছি বিচার ব্যবস্থা তুমি বিচার দাও। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অতীতে যদি আমরা কাজকর্ম লক্ষ্য করি, সেখানে কিন্তু আমাদের হতাশা ছাড়া কিছু নেই। সেই জন্যই জনগণকে বুঝতে হবে যে তাহলে আমরা বিচার পেতে পারি কিভাবে। তার কর্মসূচি, তার লক্ষ্য, তার আদর্শ জনগণকেই ঠিক করতে হবে, সেটা কেউ বলে দেবে এটা হয় না। আর সেই ঠিক করার জন্য জনগণকে নির্ভর করতে হবে দেশের আর্থসামাজিক ব্যবস্থা, উৎপাদনের সংগ্রাম এবং বিনিময়ের মধ্য দিয়ে। তার আগে আমরা জমায়েত করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা লক্ষ্য পূরণ করতে পারবো না। ধন্যবাদ।